হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু সিভিল সার্ভিসেস ফর বেঙ্গলিস। এটা আমার হিস্ট্রি প্রাচীন ইতিহাস বা অ্যানসেন্ট হিস্ট্রির পার্ট 7 হবে। যারা আগের লেসনগুলি দেখোনি তারা প্লিজ প্লেলিস্টে গিয়ে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের লেসনগুলি একবার দেখে নাও, ঠিক আছে? আর আমি যে এই ইস্যুগুলো পড়াচ্ছি খুব ডেসক্রিপটিভ না, কিছুটা কিছু কিছু জিনিস হিসেবে পড়াচ্ছি। তো এই লেসনগুলি দেখার পরে, ভিডিওটি দেখার পরে তোমরা যখন বইগুলিতে পড়বে তোমাদের বুঝতে অতটা সময় লাগবে না, খুবই তাড়াতাড়ি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে, ঠিক আছে? এই জন্য ভিডিওগুলি দেখাটা খুবই ইম্পর্টেন্ট। লাইক স্কুলে আমাদের বা গৃহ শিক্ষক বা স্কুলে যেভাবে পড়িয়ে দেওয়ার পরে আমরা বাড়িতে এসে জিনিসটাকে দেখলে আমাদের একবারেই মুখস্থ হয়ে যায় বা মনে হয়ে যায় বা বোঝা যায়, ঠিক সেরকম জিনিসই এটা আমি বলেছি, ঠিক আছে? সো এর আগের লেসনে আমি মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ যা যা ছিল ওসবে পড়িয়েছি। তো আজকে আমি গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসটা ধরবো, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। যারা প্লিজ ভিডিওটি পুরোটা দেখবে, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? গুপ্ত সাম্রাজ্যের ইতিহাস। গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসটা কত সন থেকে কত সাল পর্যন্ত ছিল? 319 থেকে 540 খ্রিস্টাব্দ অব্দি। 319 থেকে 540 খ্রিস্টাব্দ পর্যন্ত গুপ্ত যুগ ছিল, ঠিক আছে? ক্লাসিক্যাল যুগ, গুপ্ত যুগকে ক্লাসিক্যাল যুগ বলা হয়। ক্লাসিক্যাল যুগকে বলা হয় গুপ্ত যুগের সময় যখন উত্তর ভারতে আবার পুনর্মিলিত হয় গুপ্ত রাজারা। খ্রিস্টীয় তৃতীয় দশকের শেষের দিকে গুপ্ত সাম্রাজ্যের উত্থান ঘটে। মানে খ্রিস্টীয় তৃতীয় দশক, তৃতীয় দশকের শেষের দিকে গুপ্ত সাম্রাজ্যের উত্থান ঘটে। গুপ্ত সাম্রাজ্য চালু হওয়া শুরু করে কবে থেকে? খ্রিস্টীয় তৃতীয় দশক, ঠিক আছে? মানে 300 শতাব্দীর সময় চালু হওয়া শুরু করে। শ্রীগুপ্ত, যিনি মগধকে নিজের আয়ত্ত আনেন, তিনিই ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। তো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? শ্রীগুপ্ত। আসলে তখনকার কি হতো, মৌর্য সাম্রাজ্যের অনেক ছোট ছোট রাজ্য ইসেগুলো ছিল, মানে গুপ্তর আগে যে বংশ ছিল, ঠিক আছে? ওদের প্রশাসনিক ব্যবস্থায় কোনো কোনো ছোট ছোট অঞ্চল একটি গভর্নরকে দিয়ে দিত বা একজন সামন্তপ্রথা থাকতো। তো ওদের বলতো এই জায়গাটা তুমি তুমি দেখবা, ঠিক আছে? তো সময় দেখে তখন কি করতো, ওই যে ছোট জায়গাটা ওকে দেওয়া হতো। ও ও কিন্তু একজন দায়িত্ব দিত, কিন্তু আসল মালিক যে তখনকার রাজা থাকতো তারাই থাকতো। আর ওরা কি করতো, মালিকের যখন দেখতো যে আসল মেন মালিক আমার দুর্বল হয়ে আছে, তখন ও নিজের এই জায়গাটাকে স্বাধীন বলে ঘোষণা করে দিত। তো শ্রীগুপ্ত যে ছিল সেরকমই একজন ছোট একটা মালিক ছিল, ঠিক আছে? তো উনি সময় দেখে এসে করে যখন দেখছে রাজা দুর্বল, তখন নিজের বংশ প্রতিষ্ঠা শুরু করে দিচ্ছে, ঠিক আছে? যা পরবর্তীতে গুপ্ত বংশ নামে পরিচিত হয়েছে। এবার বলেছে শ্রীগুপ্তের পর রাজা হন ঘটোৎকচ গুপ্ত। শ্রীগুপ্তের পরে রাজা কে ছিল? ঘটোৎকচ গুপ্ত। এবং তারপরে তার পুত্র চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন। তো ঘটোৎকচ গুপ্তের পুত্র কে ছিল? চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত ঘটোৎকচ গুপ্তের পুত্র ছিল। গুপ্ত বংশের প্রথম দুই রাজা যে ছিল তাদের বলা হতো মহারাজা। যারা প্রথম দুইজন রাজা ছিল তারা মহারাজা বলা হতো। এটা বিশ্বাস করা হতো কি প্রথম দুই শাসক এবং সে রাজত্ব করেছিল 320 খ্রিস্টাব্দের আগে। এই যে 319 খ্রিস্টাব্দ বলেছে, এর আগেও এসে প্রথম দুই শাসক ওরা রাজত্ব করেছিল, এটা বিশ্বাস করা হতো। নেক্সট চলে আসছি, গুপ্ত যুগে মহিলাদের স্থানটা কেমন ছিল? পরীক্ষায় আসতেই পারে মেন্সে যে গুপ্ত যুগে মহিলাদের স্থান কেমন ছিল সেটা দেখো। তো কি ছিল, গুপ্ত যুগে মহিলাদের পুরাণ এবং মহাকাব্য শোনার অনুমতি দিয়েছিল এবং তাদের উপদেশ দেওয়া হয়েছিল যে কৃষ্ণের উপাসক হতে। জবরদস্তি করে বলে নাই, বলছে যে মহিলাদের গুপ্ত যুগে মহিলাদের পুরাণ আর মহাকাব্য শোনার অনুমতিও ছিল। তার আগে অনেক সময় পুরাণ বা মহাকাব্য, রামায়ণ মহাভারত এগুলো কিছু শুনতে পারতো না, ঠিক আছে? কিন্তু গুপ্ত যুগে এটা অনুমতি ছিল। আবার বলেছে তাদের উপদেশ দেওয়া হয়েছিল যে কৃষ্ণের উপাসক হতে। তাদের জোর করে কিন্তু বলেনি যে তোমাদের কৃষ্ণ, যেমন মুসলিমদের মুসলিমদেরই পূজা করতে হবে, এরকম আসছিল ভবিষ্যতে, কিন্তু এখানে ওটা বলেনি। বলছি কৃষ্ণের উপদেশ দেওয়া হয়েছিল যে রাজারা উপদেশ দিত যে মহিলাদের যে কৃষ্ণের উপাসক হও, ঠিক আছে? এবার বললো উচ্চ বর্ণের মহিলারা তাদের আলাদা করে স্বাধীন জীবন যাপনের জন্য আলাদা করে কিছু করতে হতো না গুপ্ত এবং গুপ্ত যুগের আগের সময়ে।
মানে যারা উচ্চ বর্ণের মহিলারা তাদের আলাদা করে স্বাধীন জীবনযাপনের জন্য কিছু করতে হতো না আলাদা, ঠিক আছে। নারীর অধীনতার মূল কারণ ছিল উচ্চ বর্ণের মহিলারা সম্পূর্ণ নির্ভর করত পুরুষদের উপর নিজেদের জীবিকা চালানোর জন্য। নারীরা কিসের অধীনে ছিল? অনেক সময় উচ্চ বর্ণের যারা মহিলারা ছিল তারা নিজেরা কিছু করতো না, সবকিছু পুরুষদের উপর নিজের জীবিকা চালানোর জন্য পুরুষদের উপরই তারা বেশিরভাগ নির্ভর করতো। পড়তে চলে আসছি, দেখো। প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ রাজত্ব করেছিল? 319 থেকে 335 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম চন্দ্রগুপ্ত রাজত্ব করেছিল। প্রথম চন্দ্রগুপ্ত মহারাজা ধীরাজ উপাধিও গ্রহণ করেছিল। প্রশ্ন থাকতে পারে মহারাজা ধীরাজ উপাধি কে গ্রহণ করেছিল? প্রথম চন্দ্রগুপ্ত মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেছিল। লিচ্ছবি রাজকন্যা কুমারী দেবীকে বিয়ে করে তার প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি করে। তিনি মৌর্য মুদ্রার প্রচলন শুরু করে। তার বিবাহের অনুষ্ঠান উপলক্ষে মুদ্রাগুলি স্বর্ণ মুদ্রা ছিল। তিনি মৌর্য মুদ্রার প্রচলন শুরু করে। প্রথম চন্দ্রগুপ্তই মুদ্রার প্রচলনটা শুরু করে তার বিবাহের অনুষ্ঠান উপলক্ষে, ঠিক আছে। কিসের মুদ্রা সেটা হলো স্বর্ণ মুদ্রা। তিনি গুপ্ত বংশের প্রথম স্বাধীন রাজা ছিল। তিনি আগের যে রাজারা ছিল তাদের কারো না কারো কথা শুনে ইসে করতে হতো, কিন্তু প্রথম স্বাধীন রাজা ছিল প্রথম চন্দ্রগুপ্ত। পুরাণ থেকে জানা যায় যে মগধ সহ সমগ্র বিহার, অযোধ্যা, এলাহাবাদ ও বঙ্গদেশের কিছু কিছু অংশ তার সাম্রাজ্যভুক্ত ছিল। শুধু মগধই ছিল না, মগধের সাথে সাথে বিহারের সমস্ত বিহার, অযোধ্যা, এলাহাবাদ, বঙ্গদেশের কিছু অংশ গুপ্ত যুগে মানে প্রথম চন্দ্রগুপ্তের সময় গুপ্ত যুগে সাম্রাজ্যভুক্ত ছিল, ঠিক আছে। আর কোথা থেকে এগুলো জানা যায়? প্রথম চন্দ্রগুপ্তের ব্যাপারে জানা যায় মেহরলির লৌহ স্তম্ভ। মেহরলির লৌহ স্তম্ভ মানে কুতুব মিনারের যে লোহার দণ্ডটা লাগানো আছে, কুতুব মিনারে গেলে দেখতে পারবে লোহার দণ্ড লাগানো আছে, ওখান থেকে প্রথম চন্দ্রগুপ্তের সম্বন্ধে জানা যায়, ঠিক আছে। পরবর্তীতে চলে আসি সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সময়কাল কি ছিল? 335 থেকে 380 খ্রিস্টাব্দ। সমুদ্রগুপ্ত 335 থেকে 380 খ্রিস্টাব্দ পর্যন্ত সম্রাট ছিল। তো প্রথম চন্দ্রগুপ্তের পর গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট হিসাবে সমুদ্রগুপ্তই সিংহাসনে বসে। এই বুকটা থেকে খালি তোমাদের একটু নলেজটা দিয়ে দিয়েছে সাধারণ, কিন্তু কতটা ডেসক্রিপটিভ ভাবে নাই, ঠিক আছে। খুব একটু ডেসক্রিপটিভ ভাবে জানতে হলে আর.এস. শর্মা বা এনসিইআরটি থেকে পুরোটা তোমাদের পড়তে হবে, অ্যানসিয়েন্ট হিস্ট্রি, ঠিক আছে। কি বললো তাহলে? সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিল। প্রথম চন্দ্রগুপ্তের পর সমুদ্রগুপ্তই গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিল। সমুদ্রগুপ্তকে ভি.এ. স্মিথ, ঐতিহাসিক ভি.এ. স্মিথ তাকে নেপোলিয়ন অফ ইন্ডিয়া নামে অভিহিত করেছেন। যদি প্রশ্ন আছে নেপোলিয়ন অফ ইন্ডিয়া তাকে বলা হতো সমুদ্রগুপ্তকে। তিনি 100 যুদ্ধের বীর পুরুষ বলে ব্যাখ্যা করেছেন, 100টা যুদ্ধ জিতেছিল। তিনি অশোকের মতবাদের সম্পূর্ণ বিপরীত ছিল এবং সামরিক বিজয়ের উপর বিশ্বাস করত। যেমন অশোক ছিল ধর্ম দিয়ে বিজয় করত, ধর্ম দিয়ে সমস্ত রাজ্য জয় করতে হবে, এটা অশোকের এসেছিল। সমুদ্রগুপ্ত তারই বিপরীত ছিল। তিনি ধর্ম দিয়ে না, সব রাজ্যের সাথে যুদ্ধ করে দিগ্বিজয় করাকেই বিশ্বাস করত, ঠিক আছে। সব রাজ্যে জয় করে যুদ্ধ করে। দক্ষিণ অভিযানের সময় বীরসেন ছিলেন তার সেনাপ্রধান। দক্ষিণ অভিযানের সময় বীরসেন ছিল তার সেনাপ্রধান। বসুবন্ধু বিখ্যাত বৌদ্ধ বিদ্বান তার মন্ত্রী ছিল। আর তার সাম্রাজ্যকালের তথ্য পাওয়া যায় প্রয়াগ প্রশস্তি নামক শিলালিপি থেকে, যার রচয়িতা ছিলেন হরিসেন। সমুদ্রগুপ্তের সবকিছু সাম্রাজ্যকাল যত কিছু আছে সমুদ্রগুপ্তের ব্যাপারে, কিভাবে সাম্রাজ্য করেছিল, ঠিক আছে, এই সবগুলো আমরা কোথা থেকে জানতে পারি? প্রয়াগ প্রশস্তি শিলালিপি, ঠিক আছে। প্রয়াগ প্রশস্তি নামক শিলালিপি থেকে সমুদ্রগুপ্তের ব্যাপারে জানতে পারি। তো পরীক্ষায় থাকবে যে প্রয়াগ প্রশস্তি কার লেখা, কার রচনা, ঠিক আছে। তো কি হবে? হরিসেনের। প্রয়াগ প্রশস্তি হরিসেনের রচিত। এটা ইম্পর্টেন্ট, দেখো। চীন সূত্রের দ্বারা মেঘবর্মন, শ্রীলঙ্কার যে শাসক ছিল মেঘবর্মন, সমুদ্রগুপ্তের কাছে এক ধর্মপ্রচারক পাঠিয়েছিলেন।
তার অনুমতি নেওয়ার জন্য বৌদ্ধ মন্দির বানানোর জন্য গয়াতে। মেঘ বর্মন বৌদ্ধ মন্দির বানানোর জন্য সে তার কাছে শ্রীলঙ্কার শাসক সমুদ্রগুপ্তকে অনুমতি নেওয়ার জন্য পাঠিয়েছিল। ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি শুধু দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে কি আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের পরে কি রাজা হয়? সমুদ্রগুপ্তের পরে রাজা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালটা কি ছিল? সময়কাল 380 থেকে 415 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্ব করেছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরেকটি নাম কি ছিল? বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য নামে কে পরিচিত ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে গুপ্ত সাম্রাজ্য বিস্তার বৃদ্ধি পায়। যা আগে যেটুকু সাম্রাজ্যের পরিধি ছিল তার থেকে আরো বেশি হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। ঠিক আছে, তিনি একটি সামরিক শক্তির বৃদ্ধি ঘটান। মালব এবং গুজরাতের শকদের হারিয়ে পশ্চিম বন্দরের উপর বিজয় লাভ করেন এবং এরপর থেকে উজ্জয়িনী গুপ্তদের দ্বিতীয় রাজধানী হয়। উজ্জয়িনী গুপ্তদের দ্বিতীয় রাজধানী হয়। ঠিক আছে, পাটলিপুত্র তারপরে উজ্জয়িনী। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করে এবং এই উপাধিটা প্রথম ব্যবহার করেছিল। দেখো, যদি পরীক্ষায় প্রশ্ন আসে সবার প্রথমে বিক্রমাদিত্য উপাধিটা কে গ্রহণ করেছিল? ঠিক আছে, এটা প্রথম ব্যবহার করেছিল 57 খ্রিস্টপূর্বাব্দে উজ্জয়িনীর এক শাসক এটা গ্রহণ করেছিল, এটা বিজয় লাভের চিহ্ন হিসেবে। ঠিক আছে, তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করে। ঠিক আছে, এটা মনে রাখবে। বকাটক রাজধানীর উপর চন্দ্রগুপ্ত পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করেছিল। দিল্লির কুতুব লৌহ স্তম্ভ থেকে তার সাম্রাজ্যের ব্যাপারে জানতে পারা যায়। যে একটু আগে বললাম কুতুব মিনারে একটি লৌহ স্তম্ভ আছে। ঠিক আছে, কুতুব মিনারে যারা যারা যাবে তারা দেখতে পাবে একটা লোহার, একটা অনেক বছরের পুরানো লোহার একটা রডের মতো দাঁড়া করানো আছে। ওই লৌহ স্তম্ভ থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের ব্যাপারে, সমুদ্রগুপ্তের ব্যাপারেও জানা যায়, দ্বিতীয় চন্দ্রগুপ্তের ব্যাপারে অনেক কিছু জানা যায়। ঠিক আছে, তার রাজত্বকালে উজ্জয়িনী সভায় অজস্র বিদ্বানরা আসতেন, যার মধ্যে কালিদাস এবং অমরসিংহ ছিল। কালিদাস আর অমরসিংহরা কার রাজত্বকালের সময় ছিল? এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালেই ছিল। ঠিক আছে, আর তার রাজত্বকালে ফাহিয়েন 399 থেকে 414 খ্রিস্টাব্দ পর্যন্ত চীনা পর্যটক ভারতে আসেন। তো ফাহিয়েন কার রাজত্বকালে আসে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলেই ফাহিয়েন আসে। ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত যে নবরত্ন সভাটা ছিল, দেখো সেটা কে কে ছিল সেটা বলে দিচ্ছি এখানে টেবিল হিসেবে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভায় 9 জন বিদ্বান ব্যক্তি তার রাজসভা অলঙ্কৃত করে রাখতো। ঠিক আছে, তো কে কে ছিল? অমরসিংহ কি ছিল? অমরসিংহ অভিধান রচয়িতা করেছিল। বিখ্যাত কার্য কি ছিল অমরসিংহের? অমরকোষ। তারপরে আছে ধন্বন্তরী। ধন্বন্তরী কোন বিষয়ে পরিদর্শিত ছিল? ঔষধের বিষয়ে। আর আয়ুর্বেদ ধন্বন্তরী তৈরি হয়েছিল। আয়ুর্বেদ আমাদের ইন্ডিয়ার থেকে আসছে কিন্তু। ঠিক আছে, আয়ুর্বেদ বিদেশে তৈরি হয়নি, ইন্ডিয়াতে তৈরি হয়েছে এবং সেটা ধন্বন্তরী দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজসভায় যে ছিল উনি তৈরি করেছে। তারপরে হরিসেন ছিল তার রাজসভায়। হরিসেন কি করেছে? হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচয়িতা করেছে। কালিদাসও দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালেই ছিল। ঠিক আছে, যিনি অভিজ্ঞান শকুন্তলম লিখেছে। তারপরে কহপনক জ্যোতির্বিদ্যা বিষয়ে এসেছিল পারদর্শী এবং জ্যোতিষশাস্ত্র রচিত করেছে। শঙ্কু স্থাপত্য বা শিল্পশাস্ত্র হিসাবে। বরাহমিহির জ্যোতির্বিদ্যা, আর বরাহমিহির কি রচিত করেছে? বৃহৎ সংহিতা। ঠিক আছে, বরুচি ব্যাকরণ জিনিসটাও আমাদের ভারত থেকে এসেছে। ব্যাকরণ এই ওর সময় ছিল বরুচি। বেতাল ভট্ট কি এসেছিল? জাদুবিদ্যা বা মন্ত্রশাস্ত্র। এগুলো সব দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভা আলোকিত করতো 9 জন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর কে সিংহাসনে বসে? তার পুত্র প্রথম কুমারগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর তার পুত্র প্রথম কুমারগুপ্তই রাজা হয়। ঠিক আছে, তার পুত্র প্রথম চন্দ্রগুপ্তের পুত্র স্কন্দগুপ্ত উত্তর পশ্চিমে হুন আক্রমণ প্রতিহত করে। তো হুন আক্রমণ কে প্রতিহত করে? স্কন্দগুপ্ত। প্রথম কুমারগুপ্তের পুত্র স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিরোধ করে। ঠিক আছে, কুমারগুপ্ত ভগবান কার্তিকের উপাসক ছিলেন। কুমারগুপ্ত ভগবান কার্তিকের উপাসক ছিল। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকবার পরীক্ষাতে আসে। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে?
নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম কুমারগুপ্তই প্রতিষ্ঠা করে। ঠিক আছে, তো কি হবে উত্তরটি? নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে? প্রথম কুমারগুপ্ত, মনে রাখবে। স্কন্দগুপ্ত, প্রথম কুমারগুপ্তের পরে সিংহাসনে কে বসে? স্কন্দগুপ্ত, 455 থেকে 467 খ্রিস্টাব্দ। আর এই স্কন্দগুপ্তই ছিল গুপ্ত সাম্রাজ্যের সর্বশেষ মহান শাসক। এরপরেই গুপ্ত সাম্রাজ্য পতনের দিকে চলতে থাকে। ঠিক আছে, চন্দ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের সর্বশেষ মহান শাসক ছিলেন, আর তিনি হুনদের পরাজিত করতে সক্ষম হয়েছিল। হুনদের আক্রমণকে প্রতিহত করার জন্য বিক্রমাদিত্য উপাধি লাভ করেন ভিক্টোরি স্তম্ভ থেকে। স্কন্দগুপ্ত বিক্রমাদিত্য উপাধি নিয়েছিল, ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের মতো। হুনদের ক্রমাগত আক্রমণের ফলে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং এটা রাজনীতি অর্থনীতিকে প্রভাব ফেলে। স্কন্দগুপ্তের স্বর্ণমুদ্রা এই সময়ের সাক্ষী ছিল। ঠিক আছে, তার মৃত্যুর পরে কি হয়? গুপ্ত সাম্রাজ্যের পতন শুরু হতে থাকে। গুপ্ত সাম্রাজ্যের পতন কখন শুরু হয়? এই স্কন্দগুপ্তের মৃত্যুর পরের থেকেই। ঠিক আছে, এবার দেখো গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলো ওখানে বলা হয়েছে কিছু শর্টকাটে। গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ কি কি? বারংবার মধ্য এশিয়া হুন আক্রমণ, হুনরা বারবার মধ্য এশিয়াতে আক্রমণ করেছিল। আঞ্চলিক শক্তির উত্থান এবং যেমন যশোবর্ধনের নেতৃত্বে মালব, গুপ্ত সাম্রাজ্যের আমলে অনেক যে ছোট ছোট ওদেরই নিজেদের অঞ্চল ভাবে রাজ্য ছিল আলাদা আলাদা, ওখান থেকেই কি ওরা বিদ্রোহ তৈরি করলো, ওদের উপরে বিদ্রোহ, গুপ্ত রাজাদের উপরে। ঠিক আছে, বিদ্রোহ ঘোষণা করলো এবং নিজেদের স্বাধীন বলে ঘোষণা করলো। ঠিক আছে, এটাও একটা কারণ ছিল পতনের। সুযোগ্য শাসকের অভাব, স্কন্দগুপ্তের পর আর কোনো ভালো বা যোগ্য শাসক আসেনি গুপ্ত যুগে। ঠিক আছে, সেটাও একটা কারণ ছিল গুপ্ত যুগের পতনের। আর্থিক অবক্ষয়, এই যে বারবার হুনরা আক্রমণ করেছিল, বারবার হুন আক্রমণের ফলে কি হয়েছিল? যেমন একটা যুদ্ধে অনেক টাকা পয়সা, অনেক ইসে ক্ষতি হয়, অনেক কিছু। তো এটার ফলে গুপ্ত যুগে যে আর্থিক অর্থনৈতিক অবস্থা ছিল, অর্থনীতি একদমই অবক্ষয় হয়ে গেছিল। ঠিক আছে, আর পরবর্তী গুপ্তরা বৌদ্ধ ধর্মকে সমর্থন করতে শুরু করে, কিন্তু পূর্বসূরীরা হিন্দু। প্রথমে বলেছিলাম আমি হিন্দু কৃষ্ণকে পূজা করতে বলেছিল। ঠিক আছে, তো প্রথমে যারা ছিল সবাই হিন্দু ধর্ম পূজা করতো, কিন্তু পরবর্তী যারা রাজারা আবার বৌদ্ধ ধর্মকে সমর্থন শুরু করে। ঠিক আছে, এই ব্যাপারটা প্রজারা ঠিক মতো নেয়নি এবং ওদের পতনের পর থেকে আরো উন্মোচিত করে দিয়েছিল। ঠিক আছে, এই ছিল গুপ্ত যুগের পতনের এইসবের কারণ। আচ্ছা, গুপ্ত যুগের প্রশাসনিক ব্যবস্থা। মৌর্য সাম্রাজ্যের মতো গুপ্ত যুগেও পরমেশ্বর মহারাজেরাজ এবং পরবর্তী উপাধি গ্রহণ করতো। গুপ্ত যুগে প্রদেশগুলোকে ভুক্তি বলা হতো এবং প্রাদেশিক গভর্নরকে পরিকা। মানে টোটালটা এটা হলো গুপ্ত যুগ। ঠিক আছে, ওর একা তো সম্পূর্ণ সাহায্য করতে ইসে করতে পারবে না, তো প্রতিটা এসেকে প্রদেশ কতগুলো এসে, মানে যেমন দেশ পুরোটা দেশ আর এগুলো রাজ্য, এরকম প্রদেশ প্রদেশ করে তা ভাগ করে দেওয়া আছে। ঠিক আছে, আর এই এক একটা প্রদেশে, প্রতিটা প্রদেশের মধ্যে এক একটা প্রদেশের যে গভর্নর ছিল, মানে এখন যেটা মুখ্যমন্ত্রী বা গভর্নর, তো কি বলা হতো? উপরিকা। এই প্রদেশটাকে বলা হতো ভুক্তি, এবং যে ওখানে থাকে, মানে যে এই জিনিসটাকে পরিচালনা করে, তাকে উপরিকা বলা হতো। ঠিক আছে, এইভাবে ওরা প্রশাসন চালাতো গুপ্ত যুগে। আবার প্রদেশকে বিভিন্ন জেলায় ভাগ করে দিয়েছে, সেগুলোকে বিশ্বপতি দায়ভার নিয়েছিল। যেমন এখন জেলাগুলো ডিএম এসে করে, তো তখন গুপ্ত যুগের সময় প্রদেশকে আবার জেলা হিসেবে ভাগ করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, বৈদেশিক নীতি দেখার দায়িত্বভার কাকে দিয়েছিল? বৈদেশিক নীতি মন্ত্রী সমবায়। গুপ্তমহলের প্রধান মন্ত্রীগণ, এগুলো দেখো অনেক সময় পরীক্ষা আসতে ম্যাচ দেখলাম, ম্যাচ মতো দিয়ে বলতে পারে যে মহাবলিধিকাত উনি কি ছিল? সেনাপতির প্রধান। মহাদণ্ডনায়ক প্রধান বিচারপতি। মহাসন্ধি বিগ্রহ যুদ্ধ পরবর্তী মীমাংসা, যুদ্ধ পরবর্তী যে সন্ধি করে সেটাকে বলা হতো মহাসন্ধি বিগ্রহ, যে সন্ধিটা করাতো। দণ্ডপোষিকা মানে পুলিশ দপ্তরের প্রধান। ভান্ডার গরধিকতা মানে রাজকোষের প্রধান। মহাপক্ষ পাটলিক মানে প্রধান হিসাব রক্ষক। ঠিক আছে, এগুলো গুপ্তযুগের বিভিন্ন মন্ত্রীগণের নাম। গুপ্ত যুগের বিখ্যাত কিছু মন্দির। বিষ্ণু মন্দির, বিষ্ণু মন্দির কোথায় ছিল? তিগাওয়া বা জবলপুরে। শিব মন্দির ভোমারা বা নাগরে। পার্বতী মন্দির নাচনা কোঠারে। দশাবতা মন্দির ঝাঁসিতে। শিব মন্দির একটা কোহল নাগাল্যান্ডে। ভিতরগাঁও মন্দির ভিতরগাঁও। লক্ষণ মন্দির কানপুরে, ইট দিয়ে তৈরি। ঠিক আছে, রাজগীর, দামেক স্তম্ভ, জরাসন্ধে, রাজগীর, এসব মন্দির ছিল।
গুপ্ত যুগে কলা এবং সংস্কৃতি। গুপ্ত যুগে কিছু কলা এবং সংস্কৃতি মানে আর্ট অ্যান্ড কালচার। গুপ্ত যুগ ভারতের গুপ্ত যুগকে ভারতের স্বর্ণযুগ বলা হয় শিল্প, বিজ্ঞান এবং সাহিত্য ক্ষেত্রে। গুপ্ত যুগকে ভারতের স্বর্ণযুগ কেন বলা হয়, এটা কিন্তু পরীক্ষা খুবই আসে। গুপ্ত যুগ ভারতের স্বর্ণযুগ বলা হয় শিল্প, বিজ্ঞান এবং সাহিত্যের ক্ষেত্রে। নাগারা এবং দ্রাবিড় শিল্পকলার উত্থান হয় এই যুগে। দিল্লি লৌহ স্তম্ভ, 7.5 ফুট বৌদ্ধ মূর্তি, দেওঘর মন্দির গুপ্ত যুগের শিল্পের এক জ্বলজ্যান্ত নিদর্শন। ঠিক আছে, গুপ্ত যুগের শিল্পের অনেক কিছু জানা যায়। দিল্লি যে লৌহ স্তম্ভ আছে 7.5 ফুট লৌহ স্তম্ভ, ওখান থেকে 7.5 ফুট বৌদ্ধ মন্দির, দেওঘরের মন্দির থেকেও গুপ্ত যুগের শিল্পের মানে জলযন্ত্র নিদর্শন। দিল্লির লৌহ স্তম্ভ যেটা আছে ওটা গুপ্ত যুগে তৈরি করা হয়েছিল, থেকে বোঝা যায় গুপ্ত যুগের শিল্প কি অবস্থা, যে তখন এতদিন আগে লোহা দিয়ে বানিয়েছিল, এখনো ঠিকঠাক আছে। ঠিক আছে, এই যে রামায়ণ, মহাভারত এগুলো আছে, এগুলো কিন্তু গুপ্ত যুগের সময় এসে হয়েছিল, রচিত করা হয়েছিল। বেশিরভাগ গুপ্ত যুগের সময় সংকলন করা ছিল, মানে সে তো আগে থেকে, তখন গুপ্ত যুগের সময় এগুলোকে বাইর করে আসে করেছিল। ঠিক আছে, যে রামায়ণ কে লিখেছে, বাল্মীকি, এবার যেন এগুলো লিখছিল আগে, গুপ্ত যুগের সময় এগুলোকে বাইর করা হয়েছিল আর সংকলন করা হয়েছিল। মহাভারত বেদ ব্যাস, রঘুবংশীয় সীতু মেঘদূতম এগুলো কে লিখছে, রঘুবংশ, ঋতু সংহার, মেঘদূতম এই বইগুলো কালিদাস লিখেছিল। রাবণ বধ এটি কে লিখেছিল, বৎস ভাটি। খুবই ইম্পর্টেন্ট এগুলো। এই যে বিমক্রেশীয় মালবিকানি মালবিকানি মিত্রা। ঠিক আছে, মালবিকাগ্নি মিত্রা এবং অভিজ্ঞান শকুন্তলম কে লিখেছে, কালিদাস। কালিদাসের গ্রন্থগুলি মনে রাখবা, বিক্রমবর্ষীয়, মালবিকাগ্নি মিত্রা এবং অভিজ্ঞান শকুন্তলম এগুলো সব কালিদাস। প্রতিজ্ঞা রঘ্গন্ধরায়ণ ভাষা। মুদ্রা রাক্ষসটা কে লিখেছে, বিশাখা দত্ত। প্রয়াগ প্রশস্তি বা প্রাজ্ঞ প্রশস্তি কে লিখেছে, হরি সেন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো মনে রাখার। পঞ্চতন্ত্রবাহিত প্রদেশ বিষ্ণু শর্মা লিখেছে। আর্যভট্টিয়াম আর্যভট্ট লিখেছে। বৃহৎ সংহিতা কার রচিতা, বরাহমিহির। সূর্য সিদ্ধান্ত আর্যভট্ট। তো এতটুকুই যা ছিল গুপ্ত যুগ। ঠিক আছে, নেক্সট চলে আসলো সঙ্গম যুগ। সঙ্গম যুগটা, এক মিনিট, সঙ্গম যুগের সময়কাল কি ছিল, 300 থেকে 600 খ্রিস্টাব্দ সঙ্গম যুগ। আমি বলে দিচ্ছি এটা সঙ্গম কি। সঙ্গম মানে হলো কবি সমাবেশ ও পণ্ডাদের পৃষ্ঠপোষকতা হচ্ছে, বাট অ্যাকচুয়ালি সঙ্গম হলো এসে 3টি রাজ্যের কথা এখানে আছে। ঠিক আছে, 3টি রাজ্য, কি কি রাজ্য সেখানে আছে, 3টি রাজ্য হলো চেরা, চোল ও পাণ্ডু। এই 3 রাজ্যের কথাই সঙ্গম যুগে বলা আছে। 3 রাজ্য মিলাম কি কি, পরীক্ষা প্রশ্ন থাকে সঙ্গম যুগ কোন কোন রাজ্য মিলে তৈরি হয়, কোন কোন রাজ্য মিলে বলা হয়েছিল, চেরা, চোল ও পাণ্ডু। সঙ্গম যুগ চেরা, চোল ও পাণ্ডব নিয়েই তৈরি। এই যে চেরা, চোল, পাণ্ডব এই 3টাই এসেছিল, দক্ষিণের রাজ্য ছিল। ঠিক আছে, সাউথ, যেটা এখন সাউথ ইন্ডিয়া। সর্বপ্রথম চোলদের এই 3টা হলো সঙ্গম রাজ্য। ঠিক আছে, তো চোলদের রাজধানী কি ছিল, উরায়ুর, পরবর্তীকালে যেটা পুহার। এদের রাষ্ট্রীয় প্রতীক কি ছিল, বাঘ। বিখ্যাত বন্দর পুহার বা কাবেরীপট্টম। চেরাদের রাজধানী ছিল ভাঞ্জিগারুর, এদের প্রতীক ধনুক। বিখ্যাত বন্দর মজিরিস, টন্ডি, বন্দর। পাণ্ডবদের রাজধানী মাদুরাই, আর এদের প্রতীক মাছ, কোরকা এবং শালিয়ার। এই 3টাই কিন্তু সাউথের মানে দক্ষিণের রাজ্য। ঠিক আছে, এদেরই বলা হতো এসে, কি বলা হতো এদের, সঙ্গম স্টেট। তো প্রথমে হচ্ছে চেরা, হ্যাঁ, চেরা থেকে শুরু করি। চেরা হলো কেরালা পুত্র। চেরার রাজধানী ভাজি, বন্দর মজিরি, চেন্ডি, প্রতীক ধনুক, বললাম এটা। ঠিক আছে, চেরার হলো সুদক্ষ বিখ্যাত, সবচেয়ে বিখ্যাত রাজা কে ছিল চেরের, বিখ্যাত রাজা সেনগোটাভান হলো চেরা। রোমের মন্দির আগাস্টাস, যেটি পরবর্তীকালে টিপু সুলতান ধ্বংস করেছিল। এখানেই এটা চেরাদের এখানেই ছিল যে আগাস্টাসের রোমের মন্দির, টিপু সুলতান যেটা ভবিষ্যতে ধ্বংস করে দিয়েছিল। চেরাদের পোষ্য বাণিজ্য কি ছিল,
লঙ্কা, গোলমরিচ, জবনপ্রিয়, কাঠারের ব্যবসা রোমানদের সাথে করতো এরা, ঠিক আছে। চোল দেখি, চোলদের এসেছিল প্রতীক বাঘ, আর প্রধান শস্য হলো ধান। চোলদের সবচেয়ে বিখ্যাত শাসক কে ছিল? কারিকাল, যিনি পুহারে, চোলদের বিখ্যাত শাসক কে ছিল? কারিকাল নামক, যিনি পুহারে কাবেরীপট্টনম নামক রাজধানী বা কাবেরী নদীর তীরে রাজধানী প্রতিষ্ঠা করেছিল চোলদের। চোলদের সবচেয়ে প্রথম চোল রাজা কে ছিল? এল্লোরা। রাজা হলেন এল্লোরা, যিনি শ্রীলঙ্কা জয় করেছিল, আর যিনি সেখানে 500 বছর রাজত্ব করেছিলেন তার আন্ডারে, ঠিক আছে। পাণ্ড, পাণ্ডুটা যেটা আগে বললাম পোনা মাছ, ওদের মাছ হলো ওদের প্রতীক, প্রধান শস্য ধান। একজন মহিলা পাণ্ড্য বংশ প্রতিষ্ঠা করেছিল। পাণ্ড্যটা কে প্রতিষ্ঠা করেছিল? একজন মহিলা, ঠিক আছে। ভাইগাই নদীর তীরে রাজধানী মাদুরাইতে সংগ্রামী সম্মেলনে পৃষ্ঠপোষক ছিলেন এক মহিলা প্রতিষ্ঠাতা। তাদের রাজধানী কি ছিল পাণ্ড্যদের? মাদুরাই, ঠিক আছে। পাণ্ড্যদের কথা সর্বপ্রথম মেগাস্থেনিসের বর্ণনা থেকে জানতে পারা যায়, যিনি পাণ্ড্যদের রাজ্যের বিখ্যাত, তিনি পাণ্ড্যদের রাজ্য বিখ্যাত বলেছিলেন। কিছু মন্দির দেখি, চোল মন্দির খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কৈলাসনাথ কোথায় অবস্থিত? কাঞ্জিপুরম। বৃহদেশ্বর কোথায় অবস্থিত? থাঞ্জাভুরের। পুথির তৈরি করেছিল প্রথম রাজা রাজ চোল। কোরগানামথা ওয়াসানাল্লুর পরান্তক। ঐরাবতেশ্বর দর্শরম কে প্রতিষ্ঠা? দ্বিতীয় রাজরাজ। কম্পায়েশ্বর ত্রিভুবন তৃতীয় কুলোত্তুঙ্গ। গাঙ্কইগোন্ডা চোলাপুরম কে প্রতিষ্ঠা করেছিল? প্রথম রাজত্ব। এগুলো গেল চোল পাণ্ড্য, ঠিক আছে। পরবর্তীতে আসছে গুপ্ত পরবর্তী যুগ বা বর্ধন রাজবংশ। তো গুপ্ত বংশ যখন এসে হয়ে গেলো, পতন হয়ে গেলো, তারপরে কোন বংশ এসেছিল? বর্ধন রাজবংশ। তার সময়কাল কি ছিল? 550 থেকে 647 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। গুপ্ত রাজবংশ মানে বর্ধন রাজবংশটা কত খ্রিস্টাব্দ? 550 থেকে 647 খ্রিস্টপূর্বাব্দ ছিল, ঠিক আছে, যেটা হর্ষ যুগ নামেও পরিচিত ছিল। পুষ্যভূতি বা বর্ধন রাজবংশ থানেশ্বরের। থানেশ্বরটা কোথায়? হরিয়ানার কুরুক্ষেত্র জেলা, ঠিক আছে। পুষ্যভূতিরা প্রতিষ্ঠা করে, এটা কে প্রতিষ্ঠা করে? পুষ্যভূতিরাই প্রতিষ্ঠিত করে, খুব সম্ভবত 6ষ্ঠ শতকের শুরুর দিকে। পুষ্যভূতিরা গুপ্তদের অধীনেই ছিল। একটু আগে বললাম না যে এরকম ওদের ইসে থেকে আলাদা আলাদা করে ইসে করে দেওয়া হয়, সাম্রাজ্যটাকে আলাদা আলাদা করে ভাগ করে সুশাসন করার জন্য আলাদা আলাদা ভাগ করা হয়, এবং প্রতিটা প্রদেশ একটা একজন গভর্নরকে শাসন করতে দেয়, ঠিক আছে। তো ওরকমই পুষ্যভূতিরা যারা ছিল ওরা গুপ্ত যুগের আন্ডারেই এরকম ছোট একটা ইসেতে অধীনে ছিল, ঠিক আছে। কিন্তু হুনদের আক্রমণের পর তারা নিজেদের স্বাধীন ভাবতে শুরু করে। যখন হুনরা আক্রমণ করেছিল গুপ্ত বংশের শেষের দিকে, তখন ওরা ভাবছিল যে ওখানে তো দুর্বল হয়ে গেছে, তখন এখন আর ওদের উপরে কিছু করতে পারবে না, তখন নিজেরাই ওখানে ঘোষণা করে দিল যে এটা আমরা স্বাধীন এখানে, ঠিক আছে, আমি এখানকার রাজা, উনি ঘোষণা করে দিয়ে দিল, ঠিক আছে। ওই হয়ে গুপ্ত বংশ কি শুরু হলো? একটা বর্ধন রাজবংশের শুরু হলো, ঠিক আছে। তো বর্ধন রাজবংশে কি বলেছে? প্রথম গুরুত্বপূর্ণ শাসক হলো প্রভাকর বর্ধন। প্রভাকর বর্ধনের সময়কাল কি ছিল? 580 থেকে 605 খ্রিস্টাব্দ, ঠিক আছে। প্রভাকর বর্ধনের পরেই তার জ্যৈষ্ঠ পুত্র কে রাজবর্ধন সিংহাসনে বসলো, ঠিক আছে। রাজবর্ধনের পরে দেখো কি আসবে। রাজ্যবর্ধন সিংহাসনে বসার পর প্রথম দিন বিবিধ সমস্যার সম্মুখীন হয়। তো আমি এখান থেকে শুরু করছি। হর্ষবর্ধন, তো গুপ্ত যুগের পরবর্তী কি এসেছিল? বর্ধন বংশ। আর বর্ধন বংশের সবথেকে শ্রেষ্ঠ রাজা ছিল হর্ষবর্ধন, তার সময়কাল ছিল 606 থেকে 647 খ্রিস্টাব্দ, ঠিক আছে। কনৌজকে নিজের রাজধানী বানিয়েছিল হর্ষবর্ধন, এবং তিনি শেষ হিন্দু শাসক ছিল উত্তর ভারতে। উত্তর ভারতের শেষ হিন্দু শাসক কে ছিল? এই হর্ষবর্ধনই ছিল। আর হর্ষবর্ধনের রাজধানী কি ছিল? কনৌজ। কনৌজকে হর্ষবর্ধন নিজেদের রাজধানী করেছিল, ঠিক আছে। তার প্রথম জীবনে হর্ষবর্ধন শিবের উপাসক ছিল একজন, কিন্তু পরবর্তীকালে তিনি নিষ্ঠাবান মহাযান বৌদ্ধ ধর্মকে আপন করেছিল, এবং চীনা পর্যটক হিউয়েন ছত্রছায়ায়। প্রথম দিকে কিন্তু তিনি হিন্দু ছিল এবং হিন্দুদের ইসে করতো, শিবের উপাসক ছিল। পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল কার হিসেবে? চীনী পর্যটক হিউয়েন সাংয়ের ছত্রছায়ায়। হিউয়েন সাং কার সময় ভারতে এসেছিল? হর্ষবর্ধনের সময়কালেই হিউয়েন সাং ভারতে এসেছিল, ঠিক আছে, এটা মনে রাখবে। হিউয়েন সাং এর বর্ণনা যে গ্রন্থ হর্ষবর্ধনের শাসনকালের তথ্য দেয় তা সি ইউ কি বা হুইলি। তো হিউয়েন সাং
যে বইটা লিখেছে, ঠিক আছে, রচনা করেছিল, তার নাম হলো সি ইউকি। আর এই সি ইউকে হর্ষবর্ধনের সমস্ত রাজ্য কিভাবে রাজ্য চালনা করতো সবকিছু বর্ণনা এই সি ইউকেতেই হিউয়েন সাং বর্ণিত করে গেছে। ঠিক আছে, পরীক্ষা এটা আসবে যে হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পর্যটক ভারতে আসে, কি উত্তরটি কি হবে? হিউয়েন সাং। আর ফাহিয়ান কার সময় ভারতে এসেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। ঠিক আছে, হর্ষবর্ধনের সময় হিউয়েন সাং। হ্যাঁ, হিউয়েন সাং এর বইটির নাম কি ছিল? সি ইউকি। ওটাতে হর্ষবর্ধনের সম্পর্কে এসে করেছিল। ঠিক আছে, বানভট্ট। বানভট্ট রচয়িতা থেকে, সরি, বানভট্ট একজন কবি ছিল। উনি কি কি রচিত করেছিল? হর্ষচরিত এবং কাদম্বরী। কাদম্বরী আর হর্ষচরিত কার রচয়িতা? কার রচিত? বানভট্ট। হর্ষবর্ধন নিজেও এসে করেছিল, রচিত করেছিল সাহিত্য, সেটি হলো রত্নাবলী, নাগানন্দ ও প্রিয়দর্শিকা। ঠিক আছে, ওই যে হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় মহাযানের মতে প্রতিষ্ঠিত হয়। নালন্দা বিশ্ববিদ্যালয় তো দ্বিতীয় কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেছিল, কিন্তু হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতায় এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে মহাযানের যে বৌদ্ধ ধর্মের পাঠ মহাযান, ওর সে মতামত এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়ানো শুরু হয়। ঠিক আছে, হর্ষবর্ধন ৫টি রাজ্য নিজের অধীনে এনেছিল। এখনকার বর্তমানে যে ৫টি রাজ্য তার হর্ষবর্ধনের অধীনে ছিল। কি কি? পাঞ্জাব, বাংলা, বিহার, ওড়িশা, কনৌজ ও কর্ণাটক। ঠিক আছে, এইগুলি হর্ষবর্ধনের রাজত্বকালে ছিল। বাংলা, বিহার, ওড়িশা এসব হর্ষবর্ধন নিজের রাজ্যে অধীনে করেছিল। ৬৫৭ খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যুর পর তার সাম্রাজ্য ছোট ছোট ভাগে ভাগ হয়ে যায় এবং সিংহাসনের দখলে নেন তার মন্ত্রী। হর্ষবর্ধনের যে মন্ত্রী ছিল তিনি সিংহাসন দখল করেন এবং তার মৃত্যুর পর তার সাম্রাজ্য অনেকগুলো ভাগাভাগি হয়ে যায়। ঠিক আছে, পরবর্তীতে চলে আসবে চালুক্য। এদিকে হর্ষবর্ধন এগুলো যে চলছিল না, এটা সব উত্তর ভারতের দিকে চলছিল। আর তখনই সেম একই সময় দক্ষিণ ভারত, আহ, দক্ষিণ ভারতের দিকে কি চলতেছিল? ঠিক আছে, দক্ষিণ ভারত এই সাইডে মানে একদম নিচের দিকে দক্ষিণ ভারতে তখন চালুক্য, পাল্লব ও পাণ্ড এই তিন রাজ্যের চলতো। ঠিক আছে, তিন রাজ্যের শাসন চলতো। চালুক্য বংশ, বাদামি বাদামি রাজধানী কর্ণাটকের বিজাপুরে অবস্থিত। এই রাজবংশের সর্বশ্রেষ্ঠ প্রথমে আসে বাদামের চালুক্য বংশ। তিনটি রাজ্য বললো, চালুক্য, পল্লব, পাণ্ডব। তো প্রথমে চালুক্য বংশের সম্বন্ধে আলোচনা করছি। ঠিক আছে, তো বকাটকে বিতাড়িত বাদামিরা চালুক্যরা। ঠিক আছে, চালুক্যদের রাজধানী কি ছিল? বাদামি। বাদামি রাজধানী, যেটা কর্ণাটকের কোথায় অবস্থিত? বিজাপুরে অবস্থিত। এই চালুক্যের রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিল? তৃতীয় পুলকেশী। তৃতীয় পুলকেশী কোন বংশের রাজা ছিল? চালুক্য বংশের। তৃতীয় পুলকেশী চালুক্যের সর্বশ্রেষ্ঠ রাজা ছিল। ঠিক আছে, সংস্কৃত ভাষায় লেখা রবি কীর্তির আইহোল প্রশস্তি। আইহোল প্রশস্তি কার লেখা? রবি কীর্তি। ঠিক আছে, এই আইহোল প্রশস্তিতেই দ্বিতীয় পুলকেশীর সমস্ত কিছু আলোচনা করা আছে। ঠিক আছে, মনে রাখবে রবি কীর্তি কার লেখা? আইহোল প্রশস্তি কার লেখা? রবি কীর্তি। এটা হলো চালুক্য গেল। চালুক্যর পরে কি আসে? পল্লব। দক্ষিণ ভারতে সাতবাহনদের পরাজিত করে ক্ষমতায় আসে। আগে যেখানে সাতবাহন রাজারা ছিল সেটাকেই ওরা পরাজিত করে কারা রাজত্ব করা শুরু করেছিল? পল্লব বংশ। ঠিক আছে, পল্লবরা কাদম্বের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং ময়ূরাসবর্মন মানে কন্দর্প রাজবংশ শেষ স্থাপন করে, যাদের রাজধানী ছিল বৈজয়ন্তী। পল্লব কথার অর্থ কি? কৃপা, স্তন্ডায় ও ডাকাত। তাদের রাজধানী কি ছিল? পল্লবদের রাজধানী ছিল কাঞ্জিপুরমে। পল্লবদের পরেই ওখানে কারা রাজত্ব করে? ইক্ষ্বাকুরা পল্লবদের পর রাজত্ব করতো। ঠিক আছে, শ্রেষ্ঠ পল্লব শাসক কে ছিল? নরসিংহ বর্মন। শ্রেষ্ঠ পল্লব শাসক হলো নরসিংহ বর্মন। দ্বিতীয় পুলকেশীকে এই নরসিংহ বর্মন যুদ্ধ করেছিল। ঠিক আছে, এই চালুক্য, পল্লব, পাণ্ডব তিনজনই নিজেদের মধ্যে যুদ্ধ করতো সবসময় সুপ্রিমেসির জন্য, কে সবচেয়ে শক্তিশালী। ঠিক আছে, এরা প্রায় সংঘর্ষে লিপ্ত থাকতো। নরসিংহ বর্মন যুদ্ধে জয়ের পর বাতাপি দখল করে এবং বাতাপিকাণ্ড উপাধি গ্রহণ করে। বাতাপিকাণ্ড উপাধি কে গ্রহণ করে? নরসিংহ বর্মন। তিনি মহাবলীপুরম বা বর্তমানে মামল্লপুরম নগরটি প্রতিষ্ঠা করে। পরীক্ষা থাকতে পারে মহাবলীপুরম কে প্রতিষ্ঠা করে? এই নরসিংহ বর্মনই। ঠিক আছে, মহাবলীপুরমটি প্রতিষ্ঠা করে। সপ্তরথের মন্দির কোথায় অবস্থিত? মহাবলীপুরমে। শিবর মন্দির মহাবলীপুরম, বৈকুণ্ঠপুর মন্দির মহাবলীপুরম, কৈলাসনাথের মন্দির কাঞ্চিপুরম। ঠিক আছে, সো এটাই হলো তোমাদের প্রাচীন ভারতের ইতিহাস। তো গাইস এতটুকুই থাকলো তোমাদের প্রাচীন ভারতের ইতিহাসে। তোমরা একবার এই পড়াগুলো পড়ে একবার বইটা এখন পড়বে, তো তোমাদের অনেকটাই বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, বইটা তোমাদেরও একবার পড়তে হবে।
প্রাচীন ভারতের ইতিহাস এটুকুই থাকলো। এর পরবর্তী লেসন আমি মধ্য ভারতের ইতিহাস বা মিডিভেল হিস্ট্রি শুরু করব। ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। আর দেখতে থাকো, চ্যানেলের সাথে থাকো। ঠিক আছে? থ্যাংক ইউ গাইস, থ্যাংকস, বাই বাই।